সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আপনারা যারা এনটিভি ইউরোপ স্কাই 780 টিভি সেটের সামনে বসে আমাদের এই আজকের বিশেষ অনুষ্ঠানটি উপভোগ করতে চলেছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আমি জয়িতা চৌধুরী, এনটিভি ইউকে পরিবারের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমাদের এই অনুষ্ঠানটিতে আমরা বিশেষ একজন অতিথি শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি, যার কথা বলতে গেলে উনি একাধিক গুণে গুণান্বিত এবং অনেক বিশেষণে বিশেষিত একজন ব্যক্তিত্ব। লালন গবেষক ও কণ্ঠশিল্পী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা গবেষণার এক্সপার্ট, বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের রিসার্চ ফেলো, সঙ্গীত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এবং বর্তমানে তিনি তার কর্মস্থল রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলের সামনে আমাদের সবার প্রিয় সর্দার হীরক রাজা ভাইকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, শত ব্যস্ততার মাঝেও এত অল্প সময়ও যে আপনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এবং বিলেতে বিশেষ করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই একটা ঘন্টা আমরা আপনাকে নিয়ে অনেক সুন্দর একটি সময় কাটাবো। কেমন আছেন, কেমন লাগছে আজকের এই আয়োজনে আসতে? জি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি এবং আপনাকে দেখে আরও অনেক ভালো লাগছে। আশা করছি আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানবো, অনেক কিছু শুনবো। তবে কথা বলার আগে শুরুতে আমি জানি আমার দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে, আমরা শুরুতে একটি গান শুনে নিই, তারপরে আপনার সাথে আমরা আরও অনেক কথোপকথনে যাব। অশেষ ধন্যবাদ, এবং এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে টিভি সেটে যুক্ত আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি, আর এনটিভি কর্তৃপক্ষকে বিশেষভাবে কৃতজ্ঞতা যে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আমি হয়তো ইতিমধ্যে শুনেছেন যে গবেষণা করি, এবং আমি লালন সাঁইজিকে নিয়ে গবেষণা করছি। আমার গবেষণার বিষয় লালন সাঁইজির গানে ধর্মনিরপেক্ষতা এবং মানবতাবাদ, এটি নিয়ে দেশে দেশের বাইরে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, প্রথমেই আমি আমার গুরু বাউল শফি মণ্ডল, আমার দীক্ষাগুরু, তার নাম স্মরণ করে সাঁইজির একটি বাণী করার চেষ্টা করছি মানবতাবাদে। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, ও তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি।
তীরে সব শূন্যতা ফকির লালন বলে ফকির লালন বলে মানুষ আকার ভোজলে ধরবি ও তুই ভোজলে ধরবি মানুষ ভোজলে সোনার মানুষ হবি মানুষ ভোজলে সোনার মানুষ হবি মানুষ ছাড়া কে পারে তুই মানুষ ছাড়া কে পারে তুই মূল হারাবি ও তুই মূল হারাবি মানুষ ভোজলে সোনার মানুষ হবি মানুষ ভোজলে সোনার মানুষ হবি মানুষ ভোজলে সোনার মানুষ হবি বাহ, চমৎকার, খুব সুন্দর। আসলে এই কথাগুলো এত অপূর্ব, মন ছুঁয়ে যায়। আমরা আরও কথা বলবো, আরও গান শুনবো আপনার কাছ থেকে। তবে আমাদের এই মুহূর্তে একটি বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পরে আমরা আবার ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আমরা আবার ফিরে আসছি। এবারে আমি একটু জানতে চাচ্ছি হীরক ভাই, আপনার সঙ্গীতের শুরুটা কিভাবে হলো এবং আপনার সঙ্গীতের গুরু কারা ছিলেন? অশেষ ধন্যবাদ। আমি আমার পরিবারের সৌভাগ্য হয়েছে যে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিত্ব করার। তো এই জনপ্রতিনিধিরা নর্মালি একটা মৌসুমে জারি গান, বাউল গান বা বিভিন্ন যাত্রা এবং সার্কাসের আয়োজন করে থাকতো। তো সেখান থেকে আসলে এই সংস্কৃতি বা সঙ্গীতের প্রতি আমার গুনগুন করে গান শেখা। প্রথমে আমি স্বপন কুমার বিশ্বাস, তার কাছে আমার হাতে খড়ি হয়, আমার গ্রামেই ছিলেন। এরপরে হচ্ছে যে আমি, আপনার পরিবারে বাবা মা এরকম কেউ কি সম্পৃক্ত ছিল সঙ্গীতের সাথে? না, আমার বাবা মা ছিলেন না, তবে আমার কাজিনরা চেষ্টা করেছে সাংস্কৃতিক অঙ্গনে গান, নাচ এগুলো। তো এরপরে হচ্ছে যে আমি কলেজ পর্যায়ে বিভিন্ন সময়, জেলা পর্যায়ে বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করা। পরবর্তীতে আমার সুযোগ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2003-04 শিক্ষাবর্ষে সঙ্গীতে ভর্তি হওয়ার, এবং সেটা করে আমি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে আমি গবেষণা করি লালনের উপর। এবং 2017 সালে আমার সৌভাগ্য হয় যে শিল্পকলা একাডেমিতে সরকারি চাকরিতে যুক্ত হওয়ার। এরপরে আমি আমার যে সঙ্গীত বিভাগে পড়াশোনা করলাম, তখন আমার সুযোগ হয়েছে অধ্যাপক ডক্টর রেজনা চৌধুরী বন্যা, প্রফেসর ডক্টর মৃদুলকান্তি চক্রবর্তী, রতীন্দ্রনাথ রায়, আমাদের শাহনাজ নাসরিন লীলা, লীনা তাপসী খান, আমাদের ডক্টর কোমল খালিদ, তারপর আজিজুর রহমান তুহিন সহ অসংখ্য গুণী শিক্ষকের কাছে, মফিজুর রহমান, তাদের কাছে গান শেখার। এর পরবর্তীতে আমি যখন শিল্পকলা একাডেমিতে যুক্ত হলাম, তো আমাদের তৎকালীন ডিজি লিয়াকত আলী লাকি, উনি আমাকে বাউল নিয়ে কাজ করার সুযোগ করে দেন। তো আমার সুযোগ হয়েছে যে বাউল নিয়ে আমার ন্যাশনালি ইন্টারন্যাশনালি অনেক প্রোগ্রাম অ্যারেঞ্জ করার। ইভেন সমগ্র বিশ্বে যারা লালন নিয়ে কাজ করছে, ভিনদেশি মানুষ, তাদের সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছে। এবং অতি সম্প্রতি আমার সুযোগ হয়েছে যে আমি ইউনেস্কোর এক্সপার্ট হিসেবে শাহ আব্দুল করিমের উপর তার জীবন, তার সঙ্গীত সমগ্র এগুলো নিয়ে কাজ করা। অভিনন্দন আপনাকে, এটা অবশ্যই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমি একটু জানতে চাচ্ছি, আসলে লোকসঙ্গীত বা লোকগীতির মাধ্যমটা তো অনেক বৃহৎ। তো স্পেসিফিকলি আপনি লালনকে কেন বেছে নিলেন? লালন কেন আপনাকে আকৃষ্ট করলো? এবং আমি যতটুকু জানি আপনি এটা নিয়ে রিসার্চ করেছেন, আপনার জার্নালও আছে। তো লালনের প্রতি আপনার আসলে আশাটা বা এই জিনিসটা নিয়ে যদি একটু শেয়ার করেন আমার দর্শকদের সাথে। আচ্ছা, এটি খুবই ইন্টারেস্টিং। সেটি হচ্ছে যে আজ থেকে প্রায় 100 বছর পূর্বে আমাদের এশিয়ার প্রথম নোবেল লরিয়েট কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি এই লন্ডনের থেকে বলেছিলেন ঠিক এভাবে যে পূর্ব বাংলার দুজন লোককবির লিখনীতে আমি এমন মহাদর্শন খুঁজে পেয়েছি যা আমাকে প্রভাবিত করে, আমাকে আন্দোলিত করে, যা সাধারণত মহাদার্শনিকদের মধ্যেও খুঁজে পাওয়া যায় না। তিনি এই লন্ডনে বসে বলেছিলেন। আর সেই কথাটি রবি ঠাকুরের গানের আসলে মধ্যে লালনের ছোঁয়াটা আমরা অনেক দেখতে পাই। এক্স্যাক্টলি সো।
উনি লালন ফকিরের বিশেষ করে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এবং আরেকজন মিস্টিক পয়েট আমাদের সিলেটের হাসন রাজা, তার একটি গানের কথা, মম আঁকি হতে পয়দা আসমান জমিন, ত্বক হতে পয়দা ঠান্ডা আর গরম, নাক হতে পয়দা খুশবাই বদবাই, হাসন রাজা ভেবে বলে আমি কিছু নাই। এবং তিনি শুধু এই বাউলের কথা বলেননি, তিনি নিজে রবীন্দ্র বাউলে পরিণত হয়েছিলেন এবং 117টি বাউল অঙ্গের গান তিনি রচনা করেছিলেন, যার মধ্যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, যদি তোর ডাক শুনে কেউ না আসে, গ্রাম ছাড়াই রাঙামাটির পথ, ভেঙে মোর ঘরের চাবি, নিয়ে যাবি কে আমারে। এবং তিনি বাউল নামে একটা পুস্তিকাও বের করেছিলেন, যেখানে 20টি বাউল অঙ্গের গান ছিল। আর আপনি জানেন যে এই গানগুলো, উনি বাউলের যে গানগুলোর কথা বললাম, উনি 1905 সালে বঙ্গভঙ্গকে রদ করার জন্য যারা এটার পক্ষে আন্দোলন করেছিলেন তাদেরকে অনুপ্রাণিত করার জন্য এটি করেছিলেন। তো অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার গুরুর প্রতি, বাউল শফি মণ্ডল। আমার সৌভাগ্য হয়েছে তার সে আমাকে দীক্ষা দিয়েছেন বাউল মতে এবং তার সঙ্গে কাজ করছি। খুব ভালো, আমরা আরও কথা শুনবো, তবে এই মুহূর্তে আমি জানি আমার দর্শকরা আসলে গানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই মুহূর্তে আরও একটি গান শুনতে চাচ্ছি, গানটি শুনতে শুনতে আমরা বিরতিতে যাব, এরপরে আবার আমরা আরও জানবো আপনার সম্পর্কে। হাসন রাজার কথা বলে করলাম, তিনিও আমাদের একজন মিস্টিক পয়েট। তার একটি গান অপ্রচলিত, কিন্তু আপনাদের শুনতে ওয়ে গো মওলা তোমার লাগি হাসন রাজা বাউলা ওয়ে গো মওলা তোমার লাগি হাসন রাজা বাউলা ওয়ে গো মওলা তোমার লাগি হাসন রাজা বাউলা ভাবতে ভাবতে হাসন রাজা ভাবতে ভাবতে হাসন
খুব সুন্দর। দর্শক, আমরা ফিরে আসছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি পরেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, ফিরে এলাম আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে। হীরক ভাই, এবার একটু জানতে চাচ্ছি, যেহেতু আপনি লালন নিয়েও কাজ করছেন বা সঙ্গীত নিয়ে কাজ করছেন, রিসার্চ করছেন, 10 বছর আগের পরিস্থিতি এবং এখনকার পরিস্থিতির মধ্যে আপনি কেমন তারতম্য দেখতে পান, যে সাধারণ মানুষ কতটা আগ্রহী হয়ে আসছে এই বিষয়গুলোতে, লোকগান নিয়ে কাজ করার পেছনে কতটা ডিফারেন্স আপনি দেখতে পাচ্ছেন? একটু ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি, যদিও আমি দুইটি সময় ইকুয়েশনে কথা বলবো। আগে তো যখন গ্রামে গঞ্জে মানুষের আনন্দ উদ্দীপনার সবথেকে মোক্ষমিয়া ছিল যে বাউল গান, জারি গান, সারি গান, ঘাটু গান। এখন কিন্তু বিনোদনের অনেক মাধ্যম, বিশেষ করে আমাদের নেটের সোশ্যাল নেটওয়ার্কের কারণে আমাদের বিনোদনের মাধ্যমটা চেঞ্জ হয়েছে। আরেকটি, এটি আমাদের সংস্কৃতির জন্য একটি খারাপ দিক, যে আমাদের জারি গান, বাউল গান, আমাদের যাত্রা, এগুলো সংকুচিত হয়ে আসছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। আরেকটি বিষয়, যে কারণে 2008 সালে ইউনেস্কো এই বাউল গানকে এ মাস্টারপিসেস অফ ওরাল অ্যান্ড ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি উপাধিতে অ্যাকনলেজ করেছে, ভূষিত করেছে, স্বীকৃতি দিয়েছে। এটি আমাদের একটি আশার বিষয়, যে এটি করার অর্থ হচ্ছে যে এটি এই বাউল গানকে বা বাউলকে সেফগার্ডিং করবে। কারা করবে? বাংলাদেশ গভর্নমেন্ট করবে এবং সে সঙ্গে ইউনেস্কো করবে। কিন্তু খুবই দুঃখের বিষয় যে এখন পর্যন্ত 2008 সাল আর এখন 2025, এখন পর্যন্ত আমরা জানি না যে বাংলাদেশে কতজন বাউল আছে। হ্যাঁ, সেই 8 সালের থেকে এখনো কমেছে নাকি বেড়েছে, এবং তাদের আর্থসামাজিক অবস্থা কি, এটি আমরা জানতে পারিনি। তবে গত বছর ইউনেস্কো কমিশন বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থাকে তারা একটি অনুদান দিয়েছে, মানে একটি প্রজেক্ট দিয়েছে, যেটি মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশে কতজন বাউল আছে, তাদের আর্থসামাজিক অবস্থা কি, এটি আমরা নিরূপণ করতে যাচ্ছি। এটি যদি আমরা ডাটাবেসটা করতে পারি, তাহলে আমরা বাউলের সেফগার্ডিংয়ের জন্য আমরা নানা রূপ আমরা ইনিশিয়েটিভ নিতে পারবো, এবং এটির মাধ্যমে আমরা সমগ্র বিশ্বে আমরা বাউল দর্শন এবং লোকদর্শনকে ছড়িয়ে দিতে চাই। আশা করি আপনারা সামনে এটা নিয়ে আরো অনেক কাজ করবেন, এই প্রত্যাশা রাখি। এবারে কোন গানটি শুনছি? আমি যেহেতু সাইজিকে নিয়ে গবেষণা করি, তো সাইজির গান দু রকমের, একটি হচ্ছে আধ্যাত্মিক গান, আর একটি হচ্ছে মানবতা বা সমাজ সংস্করণের গান। এটি এমন একটি গান যেটির মধ্যে আমি বোঝাতে চেয়েছি এই ধন সম্পত্তি কোনো কিছুই পৃথিবীতে থাকবে না, মানুষকে চলে যেতেই হবে। যে যত চৌকস হোক না কেন, শক্তিশালী হোক না কেন, মানুষকে যেতেই হবে। তো মানুষ যদি সৎকর্ম করে যায়, মানুষের যে ধর্মীয় ফিলোসফি সেটি যদি অনুকরণ করে, অনুসরণ করে এবং মানব কল্যাণে যদি কিছু করে যায়, তাহলে সে মরে গিয়েও বেঁচে থাকে। এমন একটি গান আমি বলতে চাচ্ছি, মানে সাইজির ভাববাণী। এটির মধ্যে দিয়ে বিশেষ করে সত্য, ত্রেতা, দাপর, কলি এবং আমাদের যে অন্যান্য ধর্মের যে কম্পারিজন সেটি কিন্তু করা যায়। সাইজি এমন একটি ভাববাণী রচনা করেছেন। রবে নাই ধন জীবন যৌবন, তবে কেন এত বাসনা রবে নাই ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা একবার সবুরের দেশে ভয় দেখি কম বসে, সবুরের দেশে ভয় দেখি কম
শেল হানিল তার বক্ষস্থলে প্রভু রামচন্দ্রের প্রতি তপনা ছাড়িল ভক্তি রামচন্দ্রের প্রতি তপনা ছাড়িল ভক্তি লালন বলে করো রে সে বিবেচনা রবে না এ জীবন যৌবন তবে কেন এত বাসনা রবে না এ জীবন যৌবন তবে কেন এত বাসনা রবে না এ কত সুন্দর কথাগুলো, এটাই আসলে আমাদের জীবনের চরম সত্য বাস্তবতা। একদম ঠিকই বলেছেন। এটি শুধু বাণী নয়, এটির মধ্যে দিয়ে আপনি দেখেছেন সত্য, ত্রেতা, দাপর যুগের, বিশেষ করে আমাদের রামায়ণ মহাভারতের যে জিস্ট সেটি কিন্তু তুলে ধরেছেন যে রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশীল হানিল তার বক্ষস্থলে। লক্ষণ জানতো যে সীতাকে যখন হরণ করা হয়েছে, ওই তাকে উদ্ধার করতে গেলে রাবণের যে দৈবস্ত্র, সেটি যদি নিক্ষেপ করে মৃত্যু ছাড়া তার কোনো গতি হতে পারে না, তারপরেও তার প্রতি সে ভক্তি রেখে মানে শেষ পর্যন্ত তার সঙ্গে ছিল। সেটি কথা তুলে ধরেছে। খুব সুন্দর কথা। আমাদের একটি কথা না বললেই নয়, আজকের এই অনুষ্ঠানটি আয়োজনের পেছনে এনটিভির সিইও সাবরিনা হোসেন সহ এনটিভির পুরো টিমকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং অনুষ্ঠানটি আরও চলবে, তারপরেও আমি আমাদের যারা যন্ত্রসঙ্গীতে রয়েছেন তাদের সাথে পরিচয় করে দিতে চাচ্ছি। অক্টোপ্যাডে রয়েছেন রিজান এবং কিবোর্ডে রয়েছেন ডগলাস গোমেজ ভাই এবং শব্দ নিয়ন্ত্রণ করে যাচ্ছেন হিরণ বেগ ভাই, যাদের সাপোর্ট ছাড়া আসলেই আমরা শিল্পীরা এই ধরনের অনুষ্ঠানগুলো রান করতে পারি না। তো এবার আমরা আমার একটা বাসনা আছে, সেটি হচ্ছে যে আমি বলতে চাই যে ইংল্যান্ডে আসার ক্ষেত্রে এটি আমার ইউকেতে প্রথম আসা। আমি যদিও সরকারি বেসরকারিভাবে অনেকগুলো দেশে ভ্রমণ করেছি কালচারাল ডেলিগেটস হিসেবে, গভর্নমেন্টের বা ব্যক্তিগতভাবে। ইউকেতে আমার প্রথম আসা। তো আমি দুজনের নাম একটু বিশেষভাবে কৃতজ্ঞতা ভরে স্মরণ করতে চাই। আমার বন্ধু জাহিদুল ইসলাম আর আমাদের দেবু চৌধুরী দাদা। তাদের সঙ্গে আমার যখন ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে দেখা হলো আজ থেকে মাস 6-7 আগে, তখন বলল যে না, আপনি একাধারে সংগঠক, গবেষক, শিল্পী, আবার অনেক কিছুই করেন, লেখালেখি করেন, তো আমরা আপনার মতন মানুষকে নিয়ে আসব। এবং উনি সাবরিনা ম্যামের সঙ্গে কথা বলে আমাকে এখানে একটি সুযোগ করে দিয়েছেন দেবুদা। এটি আমাদেরও সৌভাগ্য, আপনাকে আমরা পেয়েছি এই সময়। আর আরও একটি বিষয় কি, যে আমার 2-3টা স্টেজে আপনার গান শোনার সৌভাগ্য হয়েছে। যে আপনি যে অ্যাঙ্করিং করছেন এটি আমার জন্য আমাকে এনরেজ করেছে, এটি আমাকে প্রাণিত করেছে। তো আমি অনুরোধ করব আপনার কণ্ঠে গান শোনার জন্য। আজকে যদিও আপনার জন্য এই বিশেষ দিনটি, তবু আপনার অনুরোধে একটি গান আমি চেষ্টা করছি। আমি খুলিয়া
অসাধারণ গাইলেন আপনি। আমার তো মনে হয় যে আমার বাংলাদেশে যেটি হয় সেটি অনুষ্ঠান সঞ্চালনা করার সৌভাগ্য হয়। যদিও টেলিভিশনে বারবার আমাকে এটি বলে, কিন্তু আসলে সেটি আমার সময় হয় না। আমি মঞ্চে সঞ্চালনা করি। আমার মনে হয় আপনার গান শোনার পরে আমার কমপ্লিমেন্ট যে আমি সঞ্চালনা করলে এবং আপনি গান করলে সেটি মনে হয় প্রাসঙ্গিক হতো, যে শিল্পীর থেকে যিনি সঞ্চালনা করছে তার গান এত সুন্দর, অসাধারণ, মুগ্ধ। এবারে আমি একটু জানতে চাচ্ছি, নতুন প্রজন্ম যারা লালনকে নিয়ে কাজ করতে চাচ্ছে, আপনি যদি আপনার অভিজ্ঞতা থেকে একটু শেয়ার করেন তাদের জন্য। আমি একটি কথা বলতে চাই। 1968 সালে লালন সাইজির গান করছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা, তখন তিনি বীর মুক্তিযোদ্ধা মকসেদ আলী শাহী, আমাদের ফরিদা পারভিন আপার গুরু। তো তখন পাকিস্তানি পুলিশ তাকে বেদম প্রহার করেছে যে এটি অশ্লীল গান, বাউল গানকে অশ্লীল গান বলছে। সেই গান এখন কিন্তু এলিট মহলে পৌঁছে দিয়েছেন আমাদের ফরিদা আপা, আর প্রান্তিক পর্যায়ে এটিকে একবারে সার্বজনীনভাবে পপুলার করেছেন আমার গুরু বাউল শফি মণ্ডল। এছাড়া অসংখ্য গুণী বাউল শিল্পীরা আছেন, আমাদের লাইলা, ডলি, আমাদের রাখি শবনাম সহ এরকম পপুলার শিল্পীরা রয়েছেন। এদের দেখে যে সাধারণ জনগণ, আমি দেখেছি যে আমার সরাসরি শিক্ষক প্রফেসর ডক্টর রেজওয়ানা চৌধুরী বন্যা, মানে খুব আন্তর্জাতিক মানের একজন সঙ্গীতজ্ঞ। তো উনি যখন গান করছেন তারপরে আমি গান করতে উঠেছি বাউলের গেরুয়া পরে। তো সকলের জন্য একটি গান, কিন্তু আমার জন্য একটি গান, কিন্তু আমি একটি গান করে নামতে পারিনি, যেখানে প্রিয়াঙ্কা গোপ সহ এরকম দর্শকদের উৎসাহ এবং চাহিদা আরো ছিল। অবশ্যই থেকে বোঝা যায় যে চাহিদা পরিবর্তনটা আসছে, যে কারণে আমি অনুপ্রাণিত হয়েছি, বাউল নিয়ে গবেষণা করছি। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে একজন আমলার হাজব্যান্ড হয়ে
গেরুয়া পড়া, বাউল গান করা এটি খুব সহজ কাজ নয় বাংলাদেশে। খুব সুন্দর। আসলে আমাদের হাতে খুব অল্প সময় রয়েছে। আমাদের খুবই ভালো লেগেছে আজকে আপনাকে আমাদের মাঝে পেয়ে। শেষ একটি গান আমরা শুনতে শুনতে বিদায় নিব। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে শেষ গানটি করে আজকের মতো আমরা বিদায় নিব। অশেষ ধন্যবাদ। আমি একটি স্বপ্ন নিয়ে পথ চলছি, সেটি হচ্ছে যে সমগ্র বিশ্বে বাউল দর্শন এবং বাউল গানকে প্রচার করা, জনপ্রিয় করা, আন্তর্জাতিকায়ন করা। কারণ সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, ভল্টিয়ার, আমাদের জালালউদ্দিন রুমির থেকে আরও সহজ এবং গ্রহণযোগ্য মাধ্যমে তার ফিলোসফি রেখে গেছে, মানব কল্যাণের ফিলোসফি, সেটি হচ্ছে বাউল গান, লোকগান। তো তাদের এই লোকগান এবং লোকদর্শনকে আমি প্রচার করতে চাই ইন্টারন্যাশনালি। তো এই জন্য আমার পথ চলা আর কি। তো যাই হোক, আমি লালন ফকির এবং শাহ আব্দুল করিমের গান একটু যেহেতু সময় কম আমি করার চেষ্টা করছি। আমার পরিবারের যারা আছে, বিশেষ করে আমার চাচি, আমার ভাই বোন, এবং এখানে আর আমাদের গোলাম মোস্তফা ভাইয়ের কথা বলতে হয়, অবশ্যই তাদেরকে স্মরণ করছি। অবশ্যই। সুপ্রিয় দর্শক, আমরা এই গানটি শুনতে শুনতে বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে সামনে আরও অন্য একটি প্রোগ্রাম নিয়ে। আমি লালনের এই গানটি 3টি ভাষায় করার চেষ্টা করছি, ইংলিশ, হিন্দি এবং বাংলা ভাষায়। মিলন হবে কত